আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এদিকে রাফির ঘুম ভাঙতেই পায়ের দিকে তাকিয়ে দেখলো কেউ একজন বসে আছে। রাফি ঘুম ঘুম ভাব নিয়ে বলে, কে ওখানে? আচমকা রাফির কথা শুনে আমি চমকে উঠলাম। তারপর এক মুহূর্ত বসে না থেকে দৌড়ে নিজের রুমে চলে এলাম। আমার এমন কাণ্ড দেখে রাফি ভয় পেয়ে উঠে বসে। ততক্ষণে চোখের ঘুম উধাও হয়ে গেছে। পাশে হাত রেখে দেখে পিয়াস নেই। এবার রাফি ভাবনায় পড়ে গেল। রাফি মনে মনে ভাবে, তাহলে কি আমার পায়ের কাছে পিয়াস বসেছিল? কিন্তু পিয়াস কেন আমার পায়ের কাছে বসে থাকবে? তবে কি অন্য কেউ কে হতে পারে? কিন্তু পিয়াস কোথায় গেল? রাফি আর দেরি না করে পিয়াসকে ফোন দিল। এদিকে পিয়াস চোখ বন্ধ করে রাইসাকে বুকের সাথে জড়িয়ে ধরে স্বপ্নের দেশে ভাসছে। রাইসাও চোখ বন্ধ করে পিয়াসকে জড়িয়ে ধরে আছে। বেশ রোমান্টিক মুহূর্ত চলছিল দুজনের মধ্যে। কিন্তু হঠাৎ পিয়াসের ফোনটা বেজে উঠে সব শেষ করে দিল। পিয়াস মুখে বিরক্ত ফুটিয়ে বলে, ওহো, এই অসময়ে আবার কে ফোন দিল এত রাতে? এই বলে পকেট থেকে ফোন বের করে ফোনের স্ক্রিনে রাফির নাম্বার দেখার সাথে সাথে পিয়াস শুকনো ঢোক গিলে বলে, সর্বনাশ, ভাইয়া তো উঠে গেছে, এখন কি হবে? পিয়াসের কথা শুনে রাইসাও ঘাবড়ে যায়। ভালোবাসার মানুষের সাথে একটু সময় কাটাতে এসে ধরা না পড়ে যায়। রাইসা বলে, কি ভাইয়া? পিয়াস বলে, হ্যাঁ ভাইয়া। এখন কি করব? ফোন রিসিভ করলে যদি জিজ্ঞেস করে কোথায় আমি, তখন কি বলবো? রাইসা বলে, ফোন রিসিভ করে কিছু একটা বলে ম্যানেজ করো। পিয়াস ফোন রিসিভ করে বলে, হ্যাঁ হ্যালো। রাফি বলে, পিয়াস তুমি কোথায়? পিয়াস আমতা আমতা করে বলে, আমি তো একটু বাইরে এসেছি। পিয়াসের এমন কথা শুনে রাফি বুঝতে পারল রাইসার সাথে দেখা করতে গিয়েছে, তাই এমন আমতা আমতা করে কথা বলছে। রাফি বলে, আমি জানি তুমি রাইসার সাথে দেখা করতে গিয়েছ, আর রাইসা এখনো তোমার সাথে আছে। রাইসাকে নিয়ে এখনই এই রুমে আসো, কথা আছে। এই বলে রাফি ফোন কেটে দেয়। পিয়াস আর দেরি না করে রাইসাকে নিয়ে রাফির রুমে গেল। ওরা রুমে গিয়ে দেখে চিন্তিত মুখ নিয়ে রাফি খাটের উপর বসে আছে। রাইসা রাফির সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা করব না। রাফি বলে, ঠিক আছে, এখানে ক্ষমা চাওয়ার কিচ্ছু হয়নি। আমি তোমাদেরকে ডেকেছি অন্য কারণে। পিয়াস বলে, কি হয়েছে ভাইয়া? রাফি বলে, কি হয়েছে আসলে আমি নিজেও জানি না। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তুমি কখন উঠে গেছো তাও বলতে পারবো না। হঠাৎ পায়ের উপর কোত্থেকে যেন পানি পড়লো, তাতে আমার ঘুম ভেঙে গেল। তারপর চোখ খুলে পায়ের ওখানে তাকিয়ে দেখি কে যেন একটা বসে আছে। আমি কে জিজ্ঞেস করতেই দৌড়ে পালিয়ে গেল, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না কে এলো। পিয়াস আর রাইসা একে অপরের মুখের দিকে তাকায় অবাক হয়ে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে রাইসা বলে, এত রাতে এখানে কে আসতে পারে? হঠাৎ রাইসার কিছু একটা মনে হতেই বলে, আপু নয় তো? রাইসার কথা শুনে রাফি চোখ গোল গোল করে রাইসার দিকে তাকায়। রাফি মনে মনে ভাবে, এই কথাটা আমার মাথায় আসলো না কেন? সত্যিই কি ও এসেছিল? তাহলে ও আমার সাথে কথা না বলে এভাবে পালিয়ে গেল কেন? কিন্তু ও কি কান্না করছিল? তা না হলে আমার পায়ে পানির ফোঁটা কোত্থেকে পড়লো? কথাগুলো ভেবে রাফি আর এক মুহূর্ত বসে না থেকে দৌড়ে আমার রুমে চলে এলো। এদিকে রাফির কাণ্ড দেখে পিয়াস আর রাইসা দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। রাইসা বলে, কি হলো এটা? চলো তো গিয়ে দেখি। এই বলে রাইসা যেতে চাইলে পিয়াস ওর হাত ধরে বলে, এই কোথায় যাচ্ছ? রাইসা বলে, তুমি দেখলে না, ভাইয়া ছুটে গেল, চলো আমরা গিয়ে দেখি কি হয়েছে। পিয়াস বলে, তুমি কি পাগল হলে? ভাইয়া ছুটে কোথায় গেছে তুমি জানো না? আপুর কাছে। এখন ওদেরকে একা ছেড়ে দেওয়াটাই বেটার হবে। রাত অনেক হয়েছে, তুমি তোমার রুমে যাও, ঘুমিয়ে পড়ো। ভোর 4:30টার দিকে আমাকে ডেকে দিও, দরজা খোলাই থাকবে। আর আমিও চাই ঘুম থেকে উঠে প্রথমে তোমার মুখ দেখতে, যাতে আমার পুরো দিনটা ভালো যায়। রাইসা বলে, ঠিক আছে, তাহলে আমি এখন যাই। এই বলে চলে যেতে চাইলে পিয়াস ওর হাত ধরে বলে, আরে চলে যাচ্ছ যে? রাইসা বলে, তুমি তো বললে চলে যেতে,
পিয়াস রাইসার হাত ধরে টান দিয়ে নিজের বুকে নিয়ে এসে 2 হাতে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমো দিয়ে বলে, এটা না নিয়ে চলে যাবে? আমি তোমাকে অনেক ভালোবাসি, ইচ্ছে করছে না তোমাকে ছাড়তে, তারপরও ছাড়তে বাধ্য আমি। এবার যাও, রাত অনেক হয়েছে, বাবা মা জানতে পারলে সমস্যা হবে। এই বলে রাইসার কপালে আরও 2টো চুমো দেয়। তারপর রাইসা চলে গেল ঘুমোতে। পিয়াসও শুয়ে পড়ল। এদিকে রাফি আমার রুমে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা আমার মাথার কাছে এসে আমার মুখে হাত দিয়ে অনুভব করতে চাইল আমি কান্না করছি কিনা। চোখে হাত দিয়ে দেখে এখনও চোখের পাপড়িগুলো ভেজা। এটা দেখে বুঝতে বাকি রইল না যে আমি ওই রুমে গিয়ে ওর পায়ের কাছে বসে পায়ে হাত দিয়ে কান্না করেছিলাম। আমি কিন্তু ঘুমাইনি, চোখ মুখ বন্ধ করে ঘুমের ভাব নিয়ে শুয়ে রয়েছি। আমি জানতাম রাফি আসবে। রাফি বলে, লক্ষ্মীটি, আমার লক্ষ্মীটি কান্না করছে কেন? আমি কোনো কথা বলছি না। রাফি বলে, আমি জানি তুমি জেগে আছো, বলো না লক্ষ্মীটি, তুমি কান্না করছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি, নাকি তোমাকে অজান্তেই কোনো কষ্ট দিয়ে ফেলেছি? যদি অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে সরি লক্ষ্মীটি, আর কখনো তোমাকে কষ্ট দেব না। এসো, আমার বুকে এসো। ওর কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। আচ্ছা, ও এত ভালো কেন? কেন আমার মতো এত সাধারণ একটা মেয়েকে এত ভালোবাসে? আমি যে অনেক বড় অন্যায় করে ফেলেছি ওর সাথে, কোন মুখে ক্ষমা চাইবো ওর কাছে আমি? ও কি আমাকে ক্ষমা করবে? এদিকে রাফি আবার বলে, এই লক্ষ্মীটি, আসো, আমার বুকে আসো। এবার আর কান্না লুকিয়ে রাখতে পারলাম না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। এটা দেখে রাফি ব্যস্ত হয়ে পড়ল আমাকে নিয়ে। এক টানে আমাকে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আমার মাথা ওর বুকে। রাফি আমার মাথা বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলে, কি হয়েছে? কান্না করছো কেন তুমি? এভাবে কান্না করো না প্লিজ, তোমার কান্না আমার সহ হয় না। আচ্ছা, আমি কি কোনো অন্যায় করেছি? তাহলে তুমি আমাকে শাস্তি দাও, তারপরও কান্না করো না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে থাপ্পড় মেরেছি, তোমার নিঃস্বার্থ ভালোবাসাকে অপমান করেছি, অনেক বড় ভুল করেছি আমি, ক্ষমা করে দাও আমাকে। আর কখনো এমন ভুল করব না। তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো, যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শুধু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমার বুকে আমাকে ঠাঁই দাও। তোমার চরিত্রে মিথ্যে কলঙ্কের দাগ দিয়েছি আমি পাপ করেছি, ক্ষমা করে দাও আমাকে, প্লিজ ক্ষমা করে দাও। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে, দম বন্ধ হয়ে আসছে আমার। রাফি বলে, আরে আরে, কি আবোল তাবোল বকে যাচ্ছ বলো তো? আর ক্ষমা চাইছো কেন? আমি কিচ্ছু মনে করিনি, তবে তোমার ব্যবহারে একটু কষ্ট পেয়েছি, এছাড়া আর কিছু না। আর এই যে তুমি এখন আমার বুকে আছো, আমার সব কষ্ট চলে গেছে। তুমি জানো, প্রতিটা মুহূর্ত তোমাকে হারানোর ভয় আমাকে কুরে কুরে খায়। সব সময় আমি এই ভয়ে ভয়ে থাকি, শুধু তোমাকে হারানোর। আমার এই জীবন যে আমি তোমার নামে লিখে দিয়েছি, তাহলে তুমি ভাবলে কি করে তোমাকে ছাড়া আমি অন্য নারীতে আসক্ত হব? আমি যে আমার লক্ষ্মী বউটাকে অনেক ভালোবাসি। আমি কান্না করতে করতে বললাম, মিথ্যে কথা, একটুও ভালোবাসো না। রাফি বলে, এ কথা কেন বলছো? আমার ভালোবাসায় কি কোথাও কমতি রয়ে গেছে? আমি বললাম, হ্যাঁ, কমতি রয়ে গেছে। রাফি অবাক হয়ে বলে, কোন দিক দিয়ে লক্ষ্মীটি? আমাকে বলো, আমি সেদিক দিয়েও পূরণ করে দেব, বলো। আমি বললাম, তুমি আমাকে ভালোবেসে পাখি ডাকতে, কিন্তু কই, এখন তো তুমি আমাকে পাখি ডাকো না। রাফি বলে, ও এই কথা, কিন্তু লক্ষ্মীটি, তুমি তো আমাকে না করেছো পাখি ডাকতে, তাই তো আমি তোমাকে পাখি ডাকি না। আমি বললাম, আমি 100 বার না করব, 1000 বার না করব, কিন্তু তুমি আমার কথা শুনবে কেন? তোমার উচিত ছিল আমার কথা না শুনে আমাকে পাখি ডাকা, কিন্তু তুমি আমাকে পাখি ডাকো না। রাফি বলে, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে পাখি, এই দেখো আমি কানে ধরছি, ক্ষমা করে দাও। তুমি না আমার লক্ষ্মী পাখি? পাখি আর কান্না করে না, এবার যে তোমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমি তোমার মাথা টিপে দিতে পারবো না, কারণ আমি অনেক ক্লান্ত। এই 15টা দিন আমি শান্তিতে ঘুমোতে পারিনি,
খাওয়া দাওয়া তো ঠিকমতো করিও নি। আমি বললাম, কে না করেছে? না খেয়ে থাকতে, না ঘুমিয়ে থাকতে? রাফি আমার মাথায় চুমু খেয়ে বলে, তুমি। আমি বললাম, আমি বুঝি না করেছি না খেয়ে থাকতে, না ঘুমিয়ে থাকতে? রাফি বলে, তুমি জানো পাখি, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। আর খাওয়া দাওয়া, তুমি আমাকে ভুল বুঝে চলে এলে। এমন অবস্থায় আমি কি করে খাই, কি করে ঘুমাই বলো তো? আমি জানি আমার মতো তুমিও অনেক ছটফট করেছো আমার জন্য, কারণ তুমিও যে আমাকে অনেক ভালোবাসো। আমি বললাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই 15টা দিন আমি একটু শান্তিতে থাকতে পারিনি, শুধু তোমার জন্য ছটফট করেছি। রাফি বলে, আর ছটফট করতে হবে না, এই যে আমি চলে এসেছি, এখন আমি আমার পাখিটাকে বুকে নিয়ে আদর করব। আমি বললাম, কিন্তু রাইসা কোথায়? ও তো পিয়াসের সাথে দেখা করতে গিয়েছিল। রাফি বলে, ওরা এখন যে যার রুমে ঘুমোচ্ছে। তুমি পিয়াসকে যেমন ছেলে ভাবো, পিয়াস কিন্তু তেমন ছেলে না, খুবই ভালো একটা ছেলে। দেখেছ তোমার বোনকে পাওয়ার জন্য সে নিজেকে কতটা শুধরে ফেলেছে। আমি বললাম, কিন্তু। রাফি বলে, আবার কিন্তু কিসের? তুমি কি এখনও ওকে সন্দেহ করো? আমি বললাম, না সেটা না, তবে স্বপ্নে যে আর বলতে পারলাম না। রাফি বলে, স্বপ্ন? হ্যাঁ, স্বপ্নের কথা বলতে মনে পড়ল। আচ্ছা পাখি, তুমি আমাকে এটা বলো যে তুমি স্বপ্নে কি দেখেছ? আমি জানি তুমি স্বপ্নে ভয়ঙ্কর খারাপ কিছু দেখেছ, যার জন্য তার আসর তোমার উপর পড়েছে। আমাকে বলো না প্লিজ, আমিও জানতে চাই আমার পাখিটা কি এমন স্বপ্ন দেখলো। আমি বললাম, বলবো? রাফি বলে, বলো। আমি বললাম, তুমি আবার অন্য কিছু মনে করবে না তো? রাফি আমার কপালে একটা চুমু খেয়ে বলে, কিচ্ছু মনে করব না, তুমি বলো। এবার আমি স্বপ্নে যা যা দেখেছি সব ওকে খুলে বললাম। সব শুনে রাফি আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কি হলো, অমন করে তাকিয়ে আছো কেন? রাফি বলে, স্বপ্নটা দেখার পর থেকে তোমার আমার মধ্যে যা হয়েছে, তাতে করে তোমাকে কোনো দোষ দিতে পারি না আমি। কারণ দেখো, স্বপ্নের সাথে বাস্তবে যা ঘটেছে সবটা স্বপ্নের সাথে হুবহুব মিলে গেছে। যেটা তুমি স্বপ্নের সাথে গুলিয়ে ফেলেছ, বাস্তবে যা হয়েছে, যা দেখেছ সবটা চোখের ধোঁকা। বাস্তবে এমন কিছুই হয়নি। স্বপ্নে তুমি যা দেখেছ সেটা যদি আমাকে আগে বলতে, তাহলে হয়তো আমাদের মাঝে এমন কিছুই হতো না। পাখি, আমি তোমাকে খুব ভালোবাসি। মনে আছে তোমার, তোমাকে যেদিন আমি প্রথম দেখতে আসি, সেই দিন তোমার সাথে আমার মাঠে দেখা হয়েছিল। তোমাকে দেখে আমি মনে মনে বলেছিলাম, এমন একটা সরল সোজা প্রাণবন্ত একটা মেয়ে যদি আমার বউ হয়, তাহলে এ জীবনে আমি আর কিছু চাই না। আল্লাহ মনে হয় আমার মনের কথা শুনে ফেলেছিল, তোমার সাথেই আমাকে মিলিয়ে দিল। তুমি যে নর্মালভাবে মা হতে পারবে না সেটা শুনেও আমি পিছুপা হতে পারিনি। কেন জানো? কারণ ততক্ষণে আমি তোমাকে আমার মনটা দিয়ে ফেলেছি, সেটা ফেরাই কি করে? তুমি যদি আমাকে এ জীবনে বাবা ডাক শোনাতে নাও পারো, তাতেও আমি তোমাকে এক বিন্দুও অবহেলা করব না, কারণ আমার ভালোবাসা এতটাও ঠুনকো নয়। যাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাকে আমি অবহেলা করি কি করে বলো তো? ভালোবাসি তোমাকে আমি, মরার আগ পর্যন্ত এভাবে ভালোবেসে যাব তোমাকে। তবে আমাকে কথা দাও, এসব আজে বাজে স্বপ্ন দেখে সেটাকে সত্যি মনে করে আমাকে আর কষ্ট দেবে না। আমি বললাম, যদি কষ্ট দেই তাহলে কি করবে? রাফি আমাকে ওর কোলে বসিয়ে আমার চোখে চোখ রেখে বলে, কি আর করব? আমার পাখির রাগ ভাঙানোর চেষ্টা করব, এই যে এখন যেভাবে করছি। আমি বললাম, ছেড়ে যাবে না তো? রাফি বলে, মাথা খারাপ আমার যে তোমাকে ছেড়ে যাব আমি? তোমার ভেতরে আমার আত্মার বসবাস, সেই আত্মা থেকে যদি দূরে সরে যাই তাহলে আমি বাঁচব, মরে যাব না? আমি ওর মুখ চেপে ধরে বললাম, ছি, মরার কথা বলে না, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? রাফি বলে, সত্যি বলছো তো? আমি বললাম, সত্যি বলছি। রাফি বলে, আমার বিশ্বাস হয় না, কারণ একটুখানি ঝামেলা হওয়ার পর তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে। আমাকে ছেড়ে না এসে দুজনে মিলে সমস্যাটা সমাধান করতে পারতাম, কিন্তু শুধু শুধু আমাকে কষ্ট দিয়েছ। তুমি জানো অনেক কষ্ট দিয়েছ তুমি আমাকে।
এখন বলছে আমার কিছু হয়ে গেলে তার কি হবে? যখন আমাকে ছেড়ে চলে এসেছিলে তখন মনে ছিল না? আমি বুঝতে পারলাম আমার উপর রাগ নয়, অভিমানের পরদ বসেছে মনে। আমি ওর গলা জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমো দিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, সরি, আর কখনো তোমাকে ছেড়ে আসবো না। তোমাকে ছাড়া থাকা যে সম্ভব না, এবার সেটা আমি বুঝে গেছি, তাই আর কখনো এই ভুল করব না। রাফি বলে, মনে থাকে যেন। কথাটা শেষ করেই আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর আমি বললাম, চলো ঘুমোবে। রাফি ঘড়ি দেখে বলে, রাত 3:30 বাজে, এখন আর ঘুমোতে ইচ্ছে করবে না। আর তোমাকে কাছে পাওয়ার পর থেকে তো ঘুম উধাও হয়ে গেছে আমার। আমি বললাম, তো এখন কি করবে? বাকি রাত কি এভাবে বসে বসে কাটাবে? রাফি বলে, কেন বসে কাটাবো কেন? বাকি রাত তোমাকে আদর করে কাটাবো। যে কষ্ট দিয়েছ সেটা এখন সুদে আসলে উসুল করব। কথাটা বলে আমাকে বিছানায় শুইয়ে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ওর এমন কাণ্ড দেখে মনে হচ্ছে অনেক দিনের পিপাসিত, ক্ষুধার্ত। তাই আমিও বাধা না দিয়ে মুচকি হাসলাম। আমি বললাম, আরে আরে, দরজা তো আগে লাগাও। রাফি বলে, ও ভুলেই গিয়েছিলাম আমি দরজা লাগাতে। এই বলে দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে এসে আবার আমার উপর শুয়ে পড়ল। ওর 2 হাত ব্যস্ত আমাকে বিবস্ত্র করতে, সাথে নিজেও উপরের টি শার্ট খুলে ফেলল। দুজনেই এখন অর্ধনগ্ন অবস্থায় একে অপরকে আলিঙ্গন করে আছি। রাফি বলে, তোমার এই শরীরের স্পর্শ আমাকে মন ভরে উপভোগ করতে দাও। কত দিনের ক্ষুধার্ত আমি, সেই ক্ষুধা নিবারণ করতে দাও। আমি কিছু না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই স্পর্শটুকু পাবার জন্যই তো ছটফট করেছিলাম আমি এই কয়দিন। তাই আজ মন ভরে আমিও উপভোগ করব তোমার স্পর্শ। রাফি আমার উন্মুক্ত বুকে চুমোয় চুমোয় ভরিয়ে দিচ্ছে। ওর প্রতিটা চুমোর স্পর্শে আমি কেঁপে কেঁপে উঠছি। রাফি এবার ধীরে ধীরে উপরের দিকে এসে আমার গলায় কানের নিচে মুখ গুজে দিল। ওর হাত আমার বুক স্পর্শ করেছে। অনুভূতির পারদ যেন ধীরে ধীরে উত্তেজনায় পরিণত হচ্ছে। রাফি মুখ তুলে আমার দিকে এক নজর তাকিয়ে আমার 2 গালে চুমো খেলো। আমার 2 চোখের পাতায় চুমো খেয়ে আমার ঠোঁটে আলতো করে কামড় দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তারপর পাগলের মতো চুমো খেতে লাগলো। ওর প্রতিটা স্পর্শে ওর ভালোবাসা বারবার আমাকে জানান দিয়ে যাচ্ছে যে ও আমাকে কতটা ভালোবাসে। এরপর ধীরে ধীরে দুজন সঙ্গমে লিপ্ত হলাম। এক সময় দুজনেই ক্লান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। তারপর বাকি রাত রাফির বুকে মাথা রেখে গল্প করে কাটিয়ে দিলাম। এদিকে ভোর 4:30টার দিকে রাইসা চুপি চুপি পিয়াসের রুমে গেল। রুমে গিয়ে দেখে পিয়াস চিত হয়ে শুয়ে গভীর ঘুমে বিভোর হয়ে আছে। রাইসা ধীরে ধীরে পিয়াসের পাশে গিয়ে বসলো। বেশ কিছুক্ষণ মনে মুগ্ধ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর আলতো করে পিয়াসের ঘুমন্ত মুখে চুমো খেলো। এতে করে পিয়াস একটু নড়ে চড়ে উঠল। রাইসা পিয়াসের মাথায় হাত বুলিয়ে পিয়াসকে ডাকতে লাগলো, এই পিয়াস ওঠো, ভোর হয়ে গেছে। কিন্তু পিয়াস উঠছে না। এবার রাইসা পিয়াসকে ঝাঁকিয়ে বলে, এই ওঠো ওঠো বলছি। এবার বেচারা পিয়াস ভয় পেয়ে ধরফরিয়ে উঠে বসে। পিয়াস উঠতে উঠতে চেঁচিয়ে বলে, কি হয়েছে? রাইসা মুচকি হেসে বলে, ভোর হয়ে গেছে, তুমি উঠবে না? পিয়াস চোখ মুছতে মুছতে বলে, ও আমি তো ভুলেই গেছি। এখন না গরম গরম 1 কাপ চা হলে খুব ভালো হতো, ঘুমের রেশটা একটু কাটতো। রাইসা বলে, তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। পিয়াস ঘুম ঘুম ভাব নিয়ে রাইসাকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আরে রাখো তোমার চা, আগে তুমি আমার বুকে কিছুক্ষণ থাকো। তুমি জানো তোমাকে খুব মিস করেছি। রাইসা বলে, আমিও। এখন আমাকে ছাড়ো, তোমার জন্য চা নিয়ে আসি, এমনিতেও তোমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে রাইসা নিজেকে ছাড়িয়ে পিয়াসের জন্য চা বানাতে চলে গেল। তারপর পিয়াসকে চা এনে দিলে সে চা খেয়ে বেরিয়ে গেল। কারো সাথে আর দেখা করে যেতে পারলো না। ভোরবেলা সবাই ঘুমাচ্ছিল, তাই সকালের দিকে আমি ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানালাম। সারা দিন থেকে বিকেলের দিকে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।
আর রাইসা বাড়িতে 1 সপ্তাহ থেকে ওর হোস্টেলে ফিরে গেল। এদিকে রাফির অফিসে পিয়াসের চাকরি হয়ে গেল। তারপর আমি নিজে থেকেই রাইসাকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে এলাম। এখন পিয়াস প্রতিদিন অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আমাদের বাসায় চলে আসে। তারপর আমরা 4 জন একসাথে খাওয়া দাওয়া করি। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। আজ আমাদের বিবাহবার্ষিকী। বেশ ভালো আয়োজন করেছে রাফি। প্রত্যেক বছর এমন ধুমধাম করে বিবাহবার্ষিকী পালন করে রাফি। তবে এবারের বিবাহবার্ষিকীতে অফিসের সব কলিগরা উপস্থিত আছে। মা বাবা গ্রামের বাড়ি থেকে এসেছে। পিয়াস আর পিয়াসের মামাও আছে। এমনকি রাফির অফিসের এমডিও এসেছে তার ওয়াইফকে নিয়ে। আজকের দিনটা শুধু বিবাহবার্ষিকী তা নয়, এর সাথে আরও 3টা সুখবর আছে। রাফি সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছি। রাফি ঘন ঘন আমার দিকে তাকাচ্ছে আর ভুরু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করে আমি হাসছি কেন। আমি শুধু ইশারায় বললাম কিছু না। আসলে ওর জন্য আজ এমন একটা সুখবর আছে যেটা এই কয়দিন ধরে ওকে বলবো বলবো বলে এখনো বলে উঠতে পারিনি। জানি না সুখবরটা শুনলে ও কি রিয়েক্ট করে। সেটা দেখার জন্যই আমি অপেক্ষা করছি। একে একে সবাই একত্রিত হলো ড্রয়িং রুমে। এবার রাফি সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ শুধু আমাদের বিবাহবার্ষিকী সেটা নয়, আজ আমি আরও একটা সুখবর সবাইকে জানাবো। সেটা হলো আমার শালীর রাইসার বিয়ে আগামী মাসে। আপনারা সবাই কিন্তু আসবেন। হ্যাঁ, আজ সকালেই পিয়াসের মামার সাথে বিয়ের পাকা কথা হয়ে গেছে। একজন বলে উঠল, আরে রাফি ভাইয়া, আপনি তো দেখছি কার্ড ছাড়াই সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছেন। রাফি হেসে বলে, আরে না, সবাইকে কার্ড দিয়েই দাওয়াত দেব, চিন্তা করো না। আমার একমাত্র শালীর বিয়ে বলে কথা, এমনি এমনি হবে না, খুব ধুমধাম করে করব। এমন সময় রাফির অফিসের এমডি বলে, এই শুভক্ষণে আমি আরেকটা সুখবর জানাই। মিস্টার রাফি, আমাদের কোম্পানির মালিক আপনার কাজের দক্ষতা দেখে আপনাকে প্রমোশন দিয়েছে। এই হচ্ছে আপনার প্রমোশন লেটার। আমি আপনাকে পরশুদিন দিয়ে দিতাম, কিন্তু দেইনি, কারণ আজকের এই শুভক্ষণে দেওয়ার জন্য। এই বলে এমডি রাফির হাতে প্রমোশন লেটার দিল। এদিকে এই মুহূর্তে আমার খুব ইচ্ছে করছে আমার সুখবরটা রাফিকে জানাতে, কিন্তু এত মানুষের ভিড়ে কি করে বলবো। আমি রাফিকে ইশারা করতেই রাফি আমার কাছে এসে বলে, কি হয়েছে, কোনো সমস্যা তোমার? কিছু কি লাগবে? আমি কোনো কথা না বলে ওর হাত ধরে রুমে নিয়ে গেলাম। রাফি বলে, আরে কি হলো, এভাবে রুমে নিয়ে এলে যে? সবাই বাহিরে, কি ভাববে বলো তো? আমি কোনো কথা না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রাফি আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে পাখি, বলো আমাকে। আমি বললাম, তুমি? রাফি বলে, আমি। তারপর? আমি বললাম, তুমি বাবা হতে চলেছ। রাফি আমার কথা ভালো করে না বুঝে বলে, আমি বাবা হতে চলেছি। তারপর? যখন বুঝতে পারলো আমি ওকে কি বলেছি, তখন আমাকে সে নিজে থেকে ছাড়িয়ে আমার মুখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কি? আমি আমি বাবা হতে চলেছি? আমি মুচকি হেসে বললাম, রাফি বলে, সত্যি? আমি বললাম, সত্যি। রাফি আমাকে আবার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে কি শোনালে? আমি বাবা হব? আমাকেও কেউ বাবা বলে ডাকবে? আজ আমি সবচেয়ে বেশি খুশি। এ কি খুশির সংবাদ দিলে তুমি আমাকে। কি বলবো তোমাকে আমি? আই লাভ ইউ পাখি। এই বলে আমার পুরো মুখে কিস করতে লাগলো। খুশির চোটে রাফির চোখে পানি চলে এসেছে। বাবা হওয়ার খুশিতে সে কেঁদে ফেলেছে। দীর্ঘ 5 বছরের সাধনার পর বাবা হতে পেরেছে। এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে। এবার রাফি আর দেরি করল না, আমাকে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, আরেকটা খুশির সংবাদ জানানোর আছে, যে খুশির সংবাদ সব খুশির সংবাদকে ফিকে করে দেবে। আজ আমি অনেক খুশি, কারণ আমি যে বাবা হতে চলেছি। কথাটা শোনার সাথে সাথে সবাই মিষ্টি খাওয়ানোর জন্য রাফিকে ঘিরে ধরে। তারপর সবাই আনন্দ উল্লাস করে যে যার বাড়িতে চলে গেল। এমন একটা খুশির দিনে রাফি আমাকে তার বুকে রেখে অনেক আদর করলো। এরপর সামনের মাসে খুবই ধুমধাম করে রাইসার বিয়ে হলো। রাইসা 4 তলায় আর আমি 3 তলায় থাকি। এভাবে প্রায় বেশ ভালোই দিন যাচ্ছে।
দেখতে দেখতে ডেলিভারির সময় হলো। খুবই সুন্দর ফুটফুটে একটা ছেলে হলো আমার, দেখতে অবিকল রাফির মতো। তারপর শুরু হলো আমাদের সুখের সংসার। আসলে কি জানেন, সন্দেহ, ভুল বোঝাবুঝি মাঝে মাঝে আমাদেরকে ভুল পদক্ষেপ নিতে বাধ্য করে। তাই সবসময় যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভেবেচিন্তে তারপর নেবেন। এতে করে আপনার সম্পর্কটা টিকে থাকবে। কারো কানভাঙানি শুনে নিজের আপনজনদের উপর সন্দেহ করা খুবই ভুল কাজ। সবসময় সবকিছু যাচাই করে তারপর সামনে এগোবেন। আজকের গল্প এখানে সমাপ্ত। অতি শীঘ্রই নতুন গল্প আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।